দর্শক, ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। শেখ হাসিনা কথায় কথায় দেশের উন্নয়নের কথা বলতেন, মানুষের ভাগ্য বদলের কথা বলতেন, কিন্তু দেশের উন্নয়ন হয়েছে কতটুকু আর মানুষের ভাগ্য বদলই বা কতটুকু করতে পেরেছিলেন তিনি? তবে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য এবং তার সাঙ্গপাঙ্গদের ভাগ্য বদল ঠিকই হয়েছিল। লুটপাটের মাধ্যমে ২৮ লাখ কোটি টাকা পাচার করেছেন দেশের বাইরে। হাসিনার এমন নীতিকে হাসিনোমিক্স হিসেবে আখ্যায়িত করেছে তার সাঙ্গপাঙ্গরা। কেমন ছিল শেখ হাসিনার চোরতন্ত্র? ২০১৪ সালে প্রতিদ্বন্দ্বিতাহীন একতরফা নির্বাচনের পর শেখ হাসিনার ক্ষমতার গরিমা আরও বেড়ে যায়। নিজের মতো করে প্রশাসন ও রাজনীতির মাঠ সাজাতে থাকেন। ক্ষমতা পাকাপোক্ত করে রাখার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয়। আওয়ামী লীগ সরকারের প্রতি অনুগতশীল কর্মকর্তাদের গণহারে পদোন্নতি দেয় শেখ হাসিনা। প্রশাসনই শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার বড় উপায় এমনটা ধরা পড়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মকাণ্ডে, যার জ্বলন্ত উদাহরণ হয়ে আসে পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। এই প্রকল্পের শুরুতেই শেখ হাসিনা সরকারের লুটপাটের মহা আয়োজনের ছিটে ফোঁটা বের হতে থাকে। সেই দুর্নীতি বালিশকাণ্ড হিসেবে প্রচার পায় গণমাধ্যমে। শেখ হাসিনা সরকারের প্রতারণার আরেক গল্প রচিত হয় মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি নাগরিকদের সম্মাননা প্রদানকে কেন্দ্র করে। বিদেশি অতিথিদের যে ক্রেস্ট প্রদান করা হয়, সেই সোনায়ও গলদ ঢুকিয়ে দেয় হাসিনার অনুসারীরা। মুক্তিযোদ্ধাদের সাথে এমন প্রতারণা করে মুক্তিযুদ্ধের কথিত চেতনার ধ্বজাধারী আওয়ামী লীগ সরকার। এমন সব ঘটনার পরও দুর্নীতির লাগাম টেনে ধরেনি হাসিনা সরকার। সুবিধাভোগী আমলাদের দৌরাত্ম্য আরও বাড়তে থাকে। ২০১৮ সালে দিনের ভোট রাতে করে দেয় আমলারা, আর ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগকেই ভেঙে টুকরো করেন শেখ হাসিনা। দলীয় প্রার্থীর বিরুদ্ধে দলের অপর প্রার্থীকে মুখোমুখি করে দেন শেখ হাসিনা। এক অভিনব নির্বাচন পদ্ধতি আবিষ্কার শেখ হাসিনার। এই নির্বাচনে জেতার পর আরও সংহত হয় শেখ হাসিনার ক্ষমতার মসনদ। জুন মাসে কোরবানি ঈদ উপলক্ষে এক ছাগল কাণ্ডে বের হয়ে আসে শেখ হাসিনার আমলাতন্ত্রের পাহাড় সম দুর্নীতির চিত্র। হাজারের ঘরের একটি ছাগল ১৫ লাখ টাকায় বিক্রির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মানুষের চক্ষু চড়ক গাছ হয়। এক ছাগলের দাম ১ লাখ, ২ লাখ নয়, ১৫ লাখ। প্রশ্ন উঠে ১৫ লাখ টাকার ছাগলের ক্রেতাকে। ছাগলটির ক্রেতা মুশফিকুর রহমান ইফাত। ১৯ বছরের এই ছেলে ১৫ লাখ টাকা দিয়ে ছাগল কিনে বাবাকে উপহার দেওয়ার কথা জানায়। ছাগলের রশি ইফাদের হাতে চলে আসলেও টান পড়ে খুঁটিতে। বের হয়ে আসে দুর্নীতির থলের বিড়াল। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসার অবস্থা। গণমাধ্যমে প্রকাশ পায় ইফাদের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট আপিলার ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান। চাপে পড়ে ছেলেকে অস্বীকার করেন তিনি। এই ছেলেকে আমরা চিনি না, হঠাৎ করে দেখি এক ছেলে এক ছাগল নিয়ে সে আমাকে বা ইনভ্যালিড আদর্শ কর্মকর্তা মতি। এটা আমাদের জন্য তো ডেফিনেটলি একটা পীড়াদায়ক। কেন হয় কি, আপনি কতজনকে বুঝাবেন? জল এত দূর গড়ায় যে শুধু ইফাত নয়, মতিউরের ২ স্ত্রী, সন্তান ও নিজের নামে সম্পদের পাহাড় গড়ার খবর বের হতে থাকে। তছনছ হয়ে যায় মতিউরের সাজানো বাগান।
দর্শক, মতিউর রহমান সরকারি কর্মচারী হয়ে কিভাবে হাজার কোটি টাকার মালিক হলেন? মতিউরের মতো কর্মচারীরা কিভাবে পুরো অর্থ ব্যবস্থাকে গিলে খেল? 2 জুলাই 2024 তারিখে ক্রাইম ওয়াচে আমরা তুলে ধরেছিলাম রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের অঢেল সম্পদের দৃশ্য। একজন সরকারি কর্মকর্তা হয়ে 30 বছরে চাকুরি জীবনে সর্বসাকুল্যে বেতন ভাতা পান 1,65,00,000 টাকা। কিন্তু তিনি ও তার 2 স্ত্রী এবং সন্তানদের নামে যে অঢেল সম্পদ রয়েছে টাকার অঙ্কে, তা দাঁড়ায় হাজার কোটিতে। শত বিঘার উপর বিশাল রিসোর্ট, আলিশান বাড়ি, ঢাকা, নরসিংদী এবং গাজীপুরে রয়েছে অঢেল সম্পদ। বাগান বাড়ি, প্লট এবং ফ্ল্যাট করেছেন মতিউর। মতিউর কাণ্ডের সূত্র ধরে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার কারিগরদের অবৈধ সম্পদের ফিরিস্তি বের হতে থাকে একের পর এক, যার কারণে ক্রাইম ওয়াচের একাধিক এপিসোড তৈরি করতে হয় সরকারি কর্মকর্তাদের সম্পদের আংশিক চিত্র তুলে ধরার জন্য। রাজস্ব বোর্ডের আরেক কর্মকর্তা সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার এনামুল হকের সম্পদের অনুসন্ধানও করি আমরা। ফেনীর সোনাগাজীতে 4টি বিলাসবহুল ভবন, 20 একর জমি, ডুপ্লেক্স বাংলো বাড়ি, গুলশানের জোয়ার সাহারায় 3 কাঠা জমি, খিলক্ষেতে 33 শতাংশের প্লট, কাকরাইলের আইরিশ নূরজাহান ভবনে কমন স্পেস সহ 1770 বর্গফুটের বাণিজ্যিক স্পেস, একই ভবনে কার পার্কিং স্পেস সহ 1835 বর্গফুটের ফ্ল্যাট। এছাড়া কাকরাইলে 1900 বর্গফুট ও 3800 বর্গফুটের ফ্ল্যাট সহ রয়েছে কার পার্কিং। এনামুল হকের মোহাম্মদপুরে 3টি বাণিজ্যিক ভবনে 4000 বর্গফুটের 3টি স্পেসের সন্ধান পাই আমরা। গাজীপুরে 62,40,000 টাকায় 5 কাঠা জমিও কেনেন রাজস্ব কর্মকর্তা এনামুল হক। জাতীয় রাজস্ব বোর্ডের উপকমিশনার আরজিনা খাতুনও মিরপুরের রাকিন সিটিতে 3 কোটি টাকায় ফ্ল্যাট কিনেছেন। এলাকায় 100 বিঘা জমির মালিকও তিনি। অথচ চাকুরির আগে তার পরিবারে ছিল আর্থিক টানাপোড়েন। তাহলে মিরপুরের এই বিলাসবহুল প্রকল্পে ফ্ল্যাট কিনলেন কিভাবে আরজিনা? আমার নামে যে অভিযোগ আসছে, যেমন 500 ভরি স্বর্ণ, এটা তো আসলে লুকায় রাখার কোনো সুযোগ নাই। ফ্ল্যাট, বাড়ি, মানে আমার গ্রামের বাবার বাড়ির কথা বলা হয়েছে, প্লাস হচ্ছে আমার ভাইদের নামে জমির কথা বলা হয়েছে। এগুলো তো আসলে লুকিয়ে রাখার কোনো বিষয় না, এটা তদন্ত করলেই আসলে বের হয়ে আসবে। জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সল তো দুর্নীতিতে বিপ্লব ঘটিয়েছেন। পূর্বাচল প্রকল্পে 8 কোটি টাকা মূল্যের 3টি প্লটের সন্ধান পায় ক্রাইম ওয়াচ টিম। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সুরক্ষিত করার জন্য বিশাল জাল পাতেন ফয়সাল। দুর্নীতি দমন কমিশনের তদন্তে ধরা পড়ে বিভিন্ন ব্যাংকে ফয়সাল নিজের নামে, পরিবার সদস্যদের নামে এবং আত্মীয় স্বজনের নামে 700 অ্যাকাউন্ট খুলেছেন। নিজ বাহিনীতে দুর্নীতির বরপুত্র হিসেবে পরিচিত ছিলেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকার। তদন্তে বের হয়ে আসে অবৈধ উপায়ে অর্জিত সম্পদের মধ্যে 62 কোটি টাকার হিসাব। নিজের চেয়ে স্ত্রীর নামে সম্পদের পরিমাণ বেশি। আদালতে দাখিল করা সম্পদের তালিকার সূত্র ধরে এবার ক্রাইম ওয়াচ টিম শামসুদ্দোহা খন্দকারের সম্পত্তির সন্ধানে। অবৈধ পথে শামসুদ্দোহা কি পরিমাণ সম্পদের মালিক তার সরেজমিন অনুসন্ধানে নবাবগঞ্জে ক্রাইম ওয়াচ টিম।
এই উপজেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শামসুদ্দোহার সম্পদ। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের অবৈধ সম্পদের হিসাব ধরবে না কাগজে কলমে। গোপালগঞ্জে বিশাল এলাকা জুড়ে রিসোর্ট, রূপগঞ্জে ডুপ্লেক্স বাড়ি, পূর্বাচলে প্লট, গুলশান বনানীতে ফ্ল্যাটের ফিরিস্তি, চোখ কপালে ওঠার মতো অবস্থা। দর্শক, শুধু দুষ্টু চক্রই নয়, দ্রব্যমূল্য বাড়িয়ে প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে কিভাবে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে ব্যবসায়ীরা। এই ব্যবসায়ীরা উন্নত বিশ্বে দেশের টাকা পাচার করে সেই দেশকে আরও কিভাবে উন্নত করেছে। তুলে ধরছি শেখ হাসিনার মন্ত্রী, এমপি, আমলা এবং রাজনীতিবিদদের লক্ষ হাজার কোটি টাকার পাচারের গল্প। 15 বছরে শেখ হাসিনা ও তার দোসররা সাধারণ মানুষের পকেট কেটেছে। পকেট ভারী হয়েছে স্বৈরাচারের অনুসারীদের। উন্নয়নের ঘুমপাড়ানির গান শুনিয়ে কিভাবে লক্ষ হাজার কোটি টাকা পাচার করল এই স্বৈরাচার সরকার। আওয়ামী লীগের 16 বছরে দ্রব্যমূল্য বেড়েছে লাফিয়ে লাফিয়ে। জনগণের পকেট কেটে সেই অর্থ তুলে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের হাতে। ব্যবসায়ীরাও দুহাত ভরে সেই টাকা পেছনের দরজা দিয়ে তুলে দিয়েছে শেখ হাসিনা, তার পরিবার সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য এবং রাজনীতিবিদদের হাতে। একচেটিয়া ব্যবসা বাণিজ্য যারা নিয়ন্ত্রণ করত, যারা বাজার নিয়ন্ত্রণ করত, সরকারের আনুকূল্যে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে তারাও। তাদেরই একজন এস আলম গ্রুপের সাইফুল ইসলাম মাসুদ। তেল, চিনি, চাল, ডাল এবং পরিবহন ব্যবসা নিয়ন্ত্রণের পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দায়িত্ব দেওয়া হয় এস আলমকে। ব্যাংকিং খাতে আগ্রাসী হয়ে আসেন এস আলম। ইসলামী ব্যাংক সহ অন্তত 9টি ব্যাংকের মালিকানা ও দখলদারিত্ব চলে যায় চট্টগ্রামের আলোচিত সমালোচিত ব্যবসায়ী এস আলমের হাতে। বাণিজ্যের আড়ালে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচারের অভিযোগ এই ব্যবসায়ীর বিরুদ্ধে। বিদ্যুৎ খাতের আরেক ডন সামিট গ্রুপের আজিজ খান। তার ভাই ফারুক খান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও মন্ত্রী হওয়ার কারণে বিদ্যুৎ খাত ও জ্বালানি খাতের নিয়ন্ত্রণ থাকে সামিটের আজিজ খানের হাতে। কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পের নামে যে হরিলুটের আয়োজন করে শেখ হাসিনা, সেই সুযোগেই কাজে লাগান ফারুক খান ও আজিজ খান। এদের লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা রসাতলে গেলেও সিঙ্গাপুরের মতো উন্নত দেশ আরও উন্নত হয়েছে। সিঙ্গাপুরে বিনিয়োগ ও ব্যবসায়ের কারণে সে দেশের শীর্ষ ব্যবসায়ীর তালিকায় আজিজ খানের নাম উঠে আসে। অর্থাৎ এরা দেশকে অন্ধকারে রেখে বিদেশকে আলোকিত করেছে। দর্শক, শুধু ব্যবসায়ী নয়, শেখ হাসিনার এক মন্ত্রী জাবেদেরই লন্ডনে 360টি বাড়ি। শেখ হাসিনার এই মন্ত্রী এমপিরা কিভাবে দেশের বাইরে এত অর্থ পাচার করলেন? স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীদের অর্থ হাতিয়ে নেয়ার ক্ষেত্র ছিল বাংলাদেশ, আর সেই সম্পদ ভোগ করার জায়গা ছিল দেশের বাইরে। আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপও মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন। অন্তত তার 9টি বাড়ির সন্ধান পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অথচ এই গোলাপ কোনো ব্যবসায়ী নন। ওই প্রতিবেদনে আব্দুস সোবহান গোলাপের 43 কোটি টাকার সম্পদের তথ্য তুলে ধরা হয়।
শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদের লন্ডনে 360টি বাড়ির সন্ধান পেয়েছেন গণমাধ্যম কর্মীরা। এতগুলো বাড়ির মালিক কিভাবে হলেন, কে এসব বাড়ির মালিক তা অনুসন্ধান করে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। দ্য মিনিস্টার্স মিলিয়ন শিরোনামের ওই অনুসন্ধানী প্রতিবেদনে তুলে ধরা হয় বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিলাসী জীবনের চিত্র। বাংলাদেশের সম্পদ পাচার করে লন্ডনের মতো অভিজাত এলাকায় একে একে 360টি বাড়ি কিনেছেন জাবেদ। বাংলাদেশি টাকায় ৩,৮২৪ কোটি টাকা। উট পাখি ও কুমিরের বুকের চামড়া এবং বাছুরের চামড়া দিয়ে তৈরি জুতার গল্প তুলে ধরা হয় ওই প্রতিবেদনে, যার দাম ৬,০০০ পাউন্ড। এক একটি স্যুট কিনেন ৬ থেকে ৮,০০০ পাউন্ডে। অনুসন্ধানী সাংবাদিকদের কাছে জাবেদ স্বীকার করেন তার বাবা আখতারুজ্জামান চৌধুরীর সাথে শেখ হাসিনার ভালো সম্পর্ক ছিল। My father was very close with Prime Minister actually. এমনকি তার সাথেও ভালো সম্পর্ক বলে জানান জাবেদ। তাহলে কি শেখ হাসিনাই তাদের টাকার মেশিন? দর্শক, এতক্ষণ দেখছিলেন শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট আমলা, ব্যবসায়ী আর রাজনীতিবিদদের দুর্নীতি এবং অর্থ পাচারের চিত্র। লুটেরা অর্থনীতির প্রবর্তক শেখ হাসিনা ও তার পরিবার সদস্যরা ধোয়া তুলসী পাতা নয়। কত কোটি টাকা পাচার করলো শেখ হাসিনা ও তার পরিবার সদস্যরা। ভোটারবিহীন নির্বাচন, দিনের ভোট রাতে করা এবং ডামি নির্বাচনের মতো দেশের অর্থনীতিকেও চোরতন্ত্র হিসাবে জাহির করেছিলেন শেখ হাসিনা। আর এই লুটপাটের অর্থনীতিকে হাসিনোমিক্স হিসাবে আখ্যায়িত করেছিল তার সাঙ্গপাঙ্গরা। এই লুটপাটের অর্থনীতির মাধ্যমে কত কোটি টাকা পাচার হয়ে গেল দেশের বাইরে। আর একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই উন্নতি সম্ভব, আর সেই শান্তিপূর্ণ পরিবেশ আমরা চাই। গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন ধ্বংস করে ক্ষমতায় দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য বড় বড় প্রকল্প হাতে নেয় শেখ হাসিনার সরকার। সেই সব মেগা প্রকল্পের আড়ালে মহা দুর্নীতির আয়োজন করা হয়। প্রকল্পের ব্যয় বৃদ্ধি করে হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দোসরদের অবৈধ সম্পদের ফিরিস্তি বের হয়ে আসতে থাকে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, নেতা, পাতি নেতার বাড়ি থেকে, গাড়ি থেকে নগদ টাকাও উদ্ধার হয়। জনগণের ক্ষোভের আগুনে পড়ে কোটি কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক দুর্নীতি দমন কমিশন প্রতিদিনই শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদ এবং আওয়ামী লীগ নেতাদের শত শত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাও হচ্ছে। 15 বছরে 28 উপায়ে 2,80,000 কোটি টাকা শুধু পাচারই হয়েছে দেশের বাইরে। তাহলে দুর্নীতি হয়েছে কত লাখ কোটি টাকা? 1 নম্বরে আসলে আপনারা ব্যাংকিং খাত, 2 নম্বরে যায় হলো অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে, যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে শ্বেত হস্তির মতো। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি যে খাত থেকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত। যে প্রবণতা আমরা দেখি সেটা হলো যে এটার বড় একটা অংশ দেশের বাইরে চলে গেছে, কিন্তু সবটাই যে দেশের বাইরে চলে গেছে তা, সেটার বিনিময় কিন্তু এখনো আছে। দুর্নীতি করে যদি 100 টাকা হয়, তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছে। শেখ হাসিনা সরকারের লুটপাটের পরিধি, পরিমাণ, ধরন এবং কৌশল নির্ধারণের তথ্য উদ্ঘাটনে
শ্বেতপত্র প্রণয়ন কমিটি জানিয়েছে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে মন্দ ঋণ করে, যা দিয়ে 14টি মেট্রো রেল অথবা 24টি পদ্মা সেতু করা যেত। অথচ শেখ হাসিনা কথায় কথায় বলতেন তিনি ধার করে ঘি খান না। কেন দুর্নীতি করে চুরি করে টাকা বানাতে হবে? আমরা কখনো ধার করে ঘি খাই না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি 29টি মেগা প্রকল্পের মধ্যে 7টি প্রকল্পের ব্যয় পরীক্ষা করে। তাতে দেখা যায় প্রতিটি প্রকল্পে 10,000 কোটি টাকা বেশি ব্যয় করা হয়েছে। আপনার নির্বাহী বিভাগ বলেন অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায় সেটাই তখন চোরতন্ত্র। এবং এর সাথে আপনার রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই 3 সহযোগ সৃষ্টি করা হলো। 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকা বেশি ব্যয় হয়েছে। আমলারা 40 ভাগ অর্থ লুটপাট করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি যখন পালিয়ে গিয়ে হেলিকপ্টারে উঠছিলেন তখনও তার সাথে ছিল অসংখ্য সুটকেস। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় ওই সুটকেসগুলো যেন ঠিকমতো হেলিকপ্টারে উঠানো হয় তার দিকে বারবার নজর রাখছিলেন শেখ হাসিনা। সেই সুটকেসে কি ছিল তা এখনো পর্যন্ত জানা না গেলেও যিনি কথায় কথায় নীতি নৈতিকতার কথা বলতেন সেই হাসিনা ও তার পরিবার সদস্যদের দুর্নীতির খবর প্রকাশ পাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। শেখ হাসিনা ও তার পরিবার সদস্যরা বড় বড় প্রকল্পের আড়ালে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দুর্নীতি করেছিলেন। তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি, ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর দুর্নীতির খবর এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শীর্ষে। এমন লুটপাটের ব্যবস্থাকে হাসিনো মিক্স হিসেবে আখ্যা দিয়েছিল শেখ হাসিনার অনুসারীরা। তবে হাসিনার এই পাহাড় সম দুর্নীতিকে চোরতন্ত্র বলছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায় সেটাই তখন চোরতন্ত্র। দর্শক, এ ধরনের লুটেরা আপনার আমার দেশের শত্রু। নির্মোহ তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হোক। অপরাধ বন্ধে সতর্ক থাকুন, সতর্ক রাখুন। অপরাধের তথ্য দিন। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। নতুন বছরে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।